বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে রাজশাহী বোর্ড 2019 রসায়ন দ্বিতীয় পত্র সৃজনশীল 7-এর সমাধান। এই সৃজনশীল 7 নেওয়া হয়েছে রসায়ন দ্বিতীয় পত্র অধ্যায় 1 পরিবেশ রসায়ন হতে, এবং এই সৃজনশীলটির মধ্যে দুটি গাণিতিক সমস্যা রয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমরা যদি এই গাণিতিক সমস্যাগুলো করো তাহলে তোমাদের পরীক্ষায় কমন পড়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই আজকে আমি এই দুটি গাণিতিক সমস্যা তোমাদেরকে করাবো, যেই দুটি গাণিতিক সমস্যা রসায়ন দ্বিতীয় পত্র সৃজনশীল 7 রাজশাহী বোর্ড 2019-এ আসছে। আসো আর কথা না বাড়িয়ে আমরা এই দুটি গাণিতিক সমস্যা সমাধান করি। আমি তোমাদেরকে এখন বোর্ডে নিয়ে যাচ্ছি। দেখো, আমি লিখে রেখেছি রাজশাহী বোর্ড 2019 সৃজনশীল 7-এর সমাধান রসায়ন দ্বিতীয় পত্র অধ্যায় 1 পরিবেশ রসায়ন। লক্ষ্য করো, এখানে দুটি পাত্র দেওয়া আছে, একটা হচ্ছে এদিকে এ, তারপরে বি, আর পরে এটা হচ্ছে সি। সি আলাদা পাত্র। এ এবং বি এর মধ্যে একটি সরু নল দ্বারা সংযোগ দেওয়া আছে, সি পাত্রটি আলাদা রয়েছে। তো এ পাত্রে কি আছে দেখো, 2 লিটার গ্যাস আছে যার ভর হচ্ছে 1.36 গ্রাম এবং চাপ রয়েছে 750 মিলিমিটার মার্কারি, টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। দেখো, বি পাত্রে আয়তন হচ্ছে 1 ডেসিমিটার কিউব, যার ভর হচ্ছে 2.21 গ্রাম এবং তার চাপ হচ্ছে 150 কিলোপ্যাসকেল, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আর সি পাত্রে আরেকটি গ্যাস রয়েছে, 3টা পাত্রে 3 ধরনের গ্যাস, এখানে আরেকটি গ্যাস রয়েছে, তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 1 অ্যাটমসফিয়ার চাপ, এটাও কিন্তু প্রমাণ অবস্থা, ঘনত্ব 1.25 গ্রাম পার লিটার। এই হচ্ছে ডাটা। এখন কি প্রশ্ন করেছে এগুলোর মধ্যে থেকে দেখো, গ 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এ ও বি গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। তাহলে এই এ এবং বি গ্যাস মিশ্রণ যখন একত্রে মিশ্রিত করা হবে তখন তার চাপ 30 ডিগ্রিতে কত হবে। তো অ্যাকচুয়ালি আমাদের প্রথমে বের করতে হবে 25 ডিগ্রিতে, এরপরে দেখব সে 30 ডিগ্রিতে কত হয়। এই হচ্ছে আমাদের প্ল্যানিং। এরপর দেখো, ঘ বি ও সি পাত্রের গ্যাসদ্বয়ের মধ্যে কোনটি অধিক হারে ব্যাপিত হবে বিশ্লেষণ করো। এই হচ্ছে বি আর এই হচ্ছে সি। তোমরা জানো গ্রাহামের ব্যাপন সূত্রের বিকল্প বিবৃতিটা হচ্ছে স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার উক্ত গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, অর্থাৎ যার আণবিক ভর কম হবে তার ব্যাপন হার বেশি হবে। তো আমাদের টার্গেট হচ্ছে বি এর আণবিক ভর বের করব এবং সি এর আণবিক ভর বের করব। যেটার আণবিক ভর বেশি হবে তার ব্যাপন হার কম হবে, আর যে গ্যাসের আণবিক ভর কম হবে তার ব্যাপন হার বেশি হবে। এই হচ্ছে আমাদের টোটাল টার্গেট। এখন আমরা সেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তো প্রথমে গ নিয়ে কথা বলবো। দেখো, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এ ও বি গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। তাহলে দেখো, প্রথমে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করব, এরপরে যাব 30-এ। তো প্রথমে আমি একটু মুছে ফেলবো। তো আশা করি তোমরা লিখে নিয়েছো, আমি এখন মুছে ফেলবো, একটু মুছে ফেলবো। এখন মুছে ফেললাম। দেখো আমি কি লিখছি, মনে করি, লক্ষ্য করো, গ এর সমাধান। গ মনে করি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এ ও বি গ্যাস দ্বয়ের মিশ্রণের চাপ, গ্যাস দ্বয়ের মানে এই দুটা গ্যাস একত্রে মিশ্রিত করলে যেটা গ্যাস দ্বয়ের মিশ্রিত চাপ পি একক। এখানে একক লিখেছে কেন? কারণ অ্যাটমসফিয়ারে যদি হিসাব করি তাহলে অ্যাটমসফিয়ার হবে, যদি কিলোপ্যাসকেলে হিসাব করি তাহলে কিলোপ্যাসকেলে হবে, পি একক। এরপর লিখবো আমরা জানি। দেখো, আমরা জানি, দেখো কি জানি, পি ব্র্যাকেটে V1 প্লাস V2
ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2। তোমরা জানো যখন দুটি পাত্রের গ্যাসকে একটি সরু নল দ্বারা সংযোগ করা হয় তখন মিশ্রণের মোট চাপ যদি P হয় তখন সূত্রটি হচ্ছে P ব্র্যাকেট দিয়ে V1 প্লাস V2 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2। লক্ষ্য করো V1 এর মান কিন্তু দেওয়া আছে, এটা V1 2 লিটার, V2 এর মান দেওয়া আছে 1 ডেসিমিটার কিউব। এরপরে P1 দেওয়া আছে দেখো 750 মিলিমিটার মার্কারি। এরপর দেখো P2 150 কিলো প্যাসকেল। তো এটা যেহেতু কিলো প্যাসকেল আর এটা মার্কারি, আমরা করব কি এই মার্কারিটাকে কিলো প্যাসকেল নিয়ে যাব। তাহলে এটা যেহেতু কিলো প্যাসকেল আছে এটাকেও কিলো প্যাসকেল করে ফেলবো, ব্যাস তারপরে আমরা অঙ্ক করে ফেলতে পারবো। তো আমি উপরেরটা মুছে ফেলবো, দেখো এটা লিখলাম, এরপর উপরে অংশটা মুছে ফেলবো, মুছে ফেললাম। আশা করি তোমরা লিখে নিয়েছো, অতএব এটা মুছতে আর কোনো সমস্যা নেই, আমি মুছে ফেললাম। দেখো সূত্রটা লিখে ফেললাম। তো এখানে 1 নং সমীকরণ দিয়ে রাখি, এটা 1 নং সমীকরণ। দেখো 1 নং সমীকরণ, এটা 1 নং সমীকরণ, আশা করি লিখে নিয়েছো। হ্যাঁ, মুছে ফেললাম। এবার লিখবো দেওয়া আছে, দেখো দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে এটা আমি লিখে রেখেছি। দেওয়া আছে দেখো V1 দেওয়া আছে, V1 ইকুয়াল টু 2 লিটার, দেখো V1 এর 2 লিটার। V2 ইকুয়াল টু হচ্ছে 1 ডেসিমিটার কিউব। দেখো 1 ডেসিমিটার কিউব। এখন যেহেতু আগেরটা লিটারে ছিল এটাকেও লিটার করতে হবে, ইকুয়াল টু হচ্ছে 1 লিটার। মনে রেখো 1 ডেসিমিটার কিউব ইকুয়াল টু 1 লিটার। এবার আসো P1, লক্ষ্য করো P1 ইকুয়াল টু হবে এরকম 750 ইন্টু 101.325 ডিভাইডেড বাই 760। এরপর এই জায়গায় হবে কিলো প্যাসকেল। প্রশ্ন হতে পারে তোমাদের মনে কিভাবে এটা হলো, জানো 760, এই জায়গাটা আমি মুছে ফেলবো, 60 মিলিমিটার মার্কারি চাপ ইকুয়াল টু হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, তোমরা যখন চ্যাপ্টারটা পড়েছো অবশ্যই এটা জানো। 760 মিলিমিটার মার্কারি চাপ ইকুয়াল টু হচ্ছে 101.325 কিলো প্যাসকেল। অতএব আমি যদি 1 মিলিমিটার মার্কারি চাপ করি তাহলে এটা আসবে নিচে, এই যে 760, উপরে হবে 101.325 কিলো প্যাসকেল। এরপরে হবে কত বলো তো, এরপরে হবে 750 মিলিমিটার মার্কারি। ওখানে বক্সের মধ্যে দেখো লেখা আছে 750 মিলিমিটার মার্কারি, 750 মিলিমিটার মার্কারি। তাহলে কি হবে, এটা গুণ হবে 750। তাহলে দেখো লক্ষ্য করো এই যে 101.325 এই যেটা লিখেছি ইন্টু 750 ডিভাইডেড বাই 760, এইভাবে এটা আসছে। আশা করি তোমরা বুঝে নিয়েছ। আলহামদুলিল্লাহ আমরা চাপটা বের করে ফেলেছি। তো এটা ইকুয়াল টু হবে, এটা ইকুয়াল টু আসে 99.99 কিলো প্যাসকেল। কিলো প্যাসকেল জানো, তুমি চাইলে কিলো প্যাসকেলকে অ্যাটমসফিয়ারে নিতে পারতে, তখন রেজাল্ট আসতো অ্যাটমসফিয়ারে। আর আমি করলাম কি জানো, মিলিমিটার মার্কারিটাকে কিলো প্যাসকেলে নিয়ে গেছি, এখন আমার রেজাল্ট আসবে কিলো প্যাসকেলে। আবার তুমি যদি এই যে যেটা কিলো প্যাসকেল ছিল সেটাকে যদি তুমি মিলিমিটার মার্কারিতে নিয়ে যাও তখন রেজাল্ট আসবে মিলিমিটার মার্কারি, যেটাতে খুশি তুমি যেতে পারবে, কিন্তু একই রকম একক রাখতে হবে। তো এটা আমি কিলো প্যাসকেল করে ফেললাম। এরপর আসো P2, লক্ষ্য করো P2 কিন্তু দেওয়া আছে, P2 ইকুয়াল টু হচ্ছে 150, দেখো দ্বিতীয় বক্সের মধ্যে চাপ দেওয়া আছে 150 কিলো প্যাসকেল। ব্যাস সব ডাটা এখানে রেডি। মোট চাপ P ইকুয়াল টু হোয়াট, মোট চাপ P ইকুয়াল টু হোয়াট, এই মোট চাপটা আমরা বের করব। এই মানসমূহ 1 নং সমীকরণে বসাবো। আশা করি তোমরা সব কটি মান লিখে নিয়েছো, আমি এখন বসিয়ে দিচ্ছি। মুছে ফেললাম, মুছে ফেললাম। এবার আমি লিখব এই মানসমূহ 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো এই মানসমূহ
এই মানসমূহ 1 নং সমীকরণে বসিয়ে পাই কি পাই দেখো তো, দেখো কি ছিল, পি ব্র্যাকেট এখানে ছিল v1, পি v1 প্লাস v2, তাহলে দেখো তো v1 এর মান ছিল 2। আচ্ছা প্রথমে সূত্রটা আমি লিখি, প্লাস v2 ইকুয়াল টু ছিল p1 v1 প্লাস p2 v2। লক্ষ্য করো কি লিখছি, বা পি v1 এর মান কিন্তু 2 লিটার প্লাস v2 এর মান কিন্তু 1 লিটার ইকুয়াল টু p1 এর মান হচ্ছে 99.99 ইন্টু v1 এর মান কিন্তু 2 প্লাস p2 এর মান 150 ইন্টু v2 এর মান হচ্ছে 1 লিটার। এই 1 আমি বসিয়ে দিলাম, বা p ইন্টু এই জায়গায় হবে 3 ইকুয়াল টু হচ্ছে 99.99 ইন্টু 2 প্লাস 150, বা দেখো p ইকুয়াল টু হবে এই জায়গায় 3 চলে যাবে, এখানে হবে 99.99 ইন্টু 2 প্লাস 150। এবার এটা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে যেটা আসে p ইকুয়াল টু মোট চাপ আসে হচ্ছে 116.66 কিলো প্যাসকেল। লক্ষ্য করো আমি সবগুলো চাপকে প্যাসকেলে কনভার্ট করার কারণে এই আসছে 116.66 কিলো প্যাসকেল। তো প্রত্যেক স্টুডেন্টের মনে এরকম আসে যে সবগুলো এককে আমি নিয়ে যাব কেন, আমি কি এসআই নাকি সিজিএস কোন এককে করব। লক্ষ্য করো এটা এমন একটি সমীকরণ যে সমীকরণে বাম দিকে এবং ডান দিকে একই রাশি রয়েছে। দেখো বাম দিকে চাপ পি রয়েছে, ডান দিকে কিন্তু পি রয়েছে। এবার বাম দিকে আয়তন রয়েছে, ডান দিকে আয়তন রয়েছে। যদি এরকম বাম দিকে যে রাশি ডান দিকে একই রাশি থাকে তখন তুমি যে কোনো এককে অঙ্ক করতে পারবে, তবে শর্ত হচ্ছে এই বাম দিকের রাশিগুলোর যে একক দিবে ডান দিকের রাশিগুলোর সেই একক দিবে, তাহলেই তোমার অঙ্ক হবে। আচ্ছা এখন দেখো চাপকে আমি কিলো প্যাসকেলে নিয়েছি, আয়তনকে লিটারে করেছি, একটা ডেসিমিটার কিউব ছিল সেটাকে লিটার করে ফেলছি, বাস এইভাবে অঙ্ক করার পর আমাদের চাপ যেটা বের হলো কিলো প্যাসকেলে বের হলো। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মোট চাপ হচ্ছে 116.66 কিলো প্যাসকেল। এই যে মিশ্রিত চাপ এ এবং বি পাত্র এখন একত্রিত হয়ে মানে ছিদ্র খুলে দেওয়ার কারণে একত্রিত হয়ে দুইটি গ্যাস একত্রে চাপ দিচ্ছে 116.66 কিলো প্যাসকেল। এবার যখন তাপমাত্রা আমি 30 করব তাহলে গ্যাসের আয়তন কি হবে, আয়তন কিন্তু চেঞ্জ হবে না, দুইটা পাত্রে যে আয়তন ছিল 3 লিটারই থাকবে, আয়তন স্থির, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হওয়ার কারণে আমাদেরকে এখন চাপ কিন্তু বেড়ে যাবে। কতটুকু হবে সেটা আমরা এখন এভাবে বের করব, P1/T1 ইকুয়াল টু P2/T2, সেখান থেকে আমরা P2 চাপটা বের করব 30 ডিগ্রিতে কত, বাস রেজাল্ট হয়ে যাবে। তো আমি এটা মুছে ফেললাম, তাহলে আমি কিন্তু লিখেছি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে চাপ সেটা P এবং এটা হচ্ছে 116.66 কিলো প্যাসকেল। মুছে ফেললাম, আমি লিখব অতএব, দেখো অতএব কি লিখছি, অতএব 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, লক্ষ্য করো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এ ও বি গ্যাসের মিশ্রিত চাপ এই যে 116.66 কিলো প্যাসকেল, বাস এটা লিখলাম। এবার বলবো ধরি 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এ ও বি গ্যাসের মিশ্রিত চাপ মানে দুইটা মিলে যে চাপটা দিচ্ছি মিশ্রিত চাপ P2 একক। এবার আমরা লিখব স্থির আয়তনে, আয়তন কিন্তু চেঞ্জ হবে না,
দুটা পাত্রের মিলিত আয়তন কিন্তু চেঞ্জ হবে না, 3 লিটারই থাকবে। এখানে তাপমাত্রা শুধু চেঞ্জ করা হয়েছে, 25 থেকে 30 নেওয়া হয়েছে। স্থির আয়তনে P1/T1 ইকুয়াল টু, তোমরা এই সূত্র জানো, P2/T2। এবার দেখো, বা আমরা যদি P2 বের করতে চাই, P2 ইকুয়াল টু হবে T2P1/T1। জাস্ট এটাকে এখানে নিয়ে আসলাম T2, তারপরে P1/T1 আর P2 রেখে দিলাম। এই তোমরা আর গুণন করে P2 রেখে দিলে জাস্ট T2, দেখো আর গুণন যদি আমরা করি, এই যে P1T2, দেখো P1T2 আর নিচে T1 ছিল থাকবে, আর P2 ইকুয়াল টু এটা হবে। এখানে দেখো, এখানে P1 ইকুয়াল টু হচ্ছে এই যে আগের যে চাপটা ছিল 116.66 কিলো প্যাসকেল। এরপরে দেখো T1 ইকুয়াল টু 273 যোগ 25 কেলভিন ইকুয়াল টু হচ্ছে 298 কেলভিন। এরপর দেখো T2 ইকুয়াল টু 273 যোগ 30 এত কেলভিন ইকুয়াল টু হচ্ছে 303 কেলভিন। 303 কেলভিন হবে, যোগ করলে 230 আর 270 আর 30 300, আর 3 যোগ করলে 303। এবার P2 ইকুয়াল টু হোয়াট? P2 ইকুয়াল টু হোয়াট? বাস এখান থেকে আমরা P2 বের করে ফেলবো। বা P2 ইকুয়াল টু, দেখি T2 মান 303 ইন্টু P1 এর মান 116.66, T1 এর মান 298। দেখো ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা হচ্ছে 303 116.66 298 ইকুয়াল টু মানটা হচ্ছে 118.62 118.62 কিলো প্যাসকেল। তাহলে দেখো আগে চাপ ছিল 116.66 কিলো প্যাসকেল 25 ডিগ্রিতে, যখন 30 করা হলো 118.62 কিলো প্যাসকেল। দেখো একটু বেড়ে গেছে, তাপমাত্রা বাড়ালে স্থির আয়তনে তাপমাত্রা বাড়ালে চাপ বেড়ে গেছে। এই যে দেখো 116 থেকে 118 হয়ে গেছে, তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে অ্যান্সার হচ্ছে 118.62 কিলো প্যাসকেল। তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এ ও বি গ্যাস একত্রে যে চাপ প্রয়োগ করে সেই চাপ হচ্ছে 118.62 কিলো প্যাসকেল। এটা হচ্ছে অ্যান্সার। গয়ের অ্যান্সার কমপ্লিট। আলহামদুলিল্লাহ, আমি মুছে ফেললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। মুছে ফেললাম। এবার আমি চলে যাব ঘ। এবার আমি ঘতে চলে যাব। ঘতে কি বলেছে যে এই দুটি গ্যাসের মধ্যে বিওসি গ্যাসের মধ্যে কোনটির, বিওসি গ্যাসের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি হবে। তো তোমরা যদি সৃজনশীলটির দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে সি গ্যাসের ঘনত্ব দেওয়া আছে, বি গ্যাসের ভর দেওয়া আছে। ভর থেকে আণবিক ভর বের করতে পারবো, ওইদিকে ঘনত্ব থেকে আমরা আণবিক ভর বের করতে পারবো। তো দুটি গ্যাসের আণবিক ভর বের করা আমাদের টার্গেট। এখন এই মুহূর্তে আমি প্রথমে বি গ্যাসের আণবিক ভর বের করব। দেখো আমরা বি গ্যাসের আণবিক ভর বের করব। ঘ করছি, আমরা লিখব, আমরা জানি দেখো পিভি ইকুয়াল টু W/M, তারপর হচ্ছে RT। এই সমীকরণ তোমাদের জানা আছে। বা দেখো বাকি লিখছি, M ইকুয়াল টু হবে WRT/PV। দেখো WRT/PVটা নিচে চলে যাবে, এমটাই দিকে নিয়ে আসবো। তোমরা আর গুণন করে যদি রেখে দাও M, তাহলে এটা হবে WRT/PV। এইখানে লক্ষ্য করো, এইখানে মানগুলো দেওয়া আছে এখানে। তো তোমাদেরকে বলি, আমি এখন লিটার বায়ুমণ্ডল এককে অঙ্কটা করব। তুমি চাইলে সিজিএসে করতে পারবে, এসআই এককে করতে পারবে, যেটা খুশি সেটাই করতে পারবে। তবে আমি এই মুহূর্তে লিটার বায়ুমণ্ডল এককে করব, তাহলে সুবিধা হবে। এই অঙ্কগুলো লিটার বায়ুমণ্ডল এককে করলে সুবিধা হয়। আণবিক ভর বের করার ক্ষেত্রে লিটার বায়ুমণ্ডল এককে করলে সুবিধা হয়, এই জন্য তোমরা এটা করবে। আসো এখানে লক্ষ্য করো, এখানে W ইকুয়াল টু, দেখো আমি মানটা দেখে লিখছি, W ইকুয়াল টু হচ্ছে
2.21 গ্রাম। লক্ষ্য করো 2.21 গ্রাম। এখানে যে লিটার বায়ুমণ্ডলের এককে ডাব্লিউর মান গ্রামে হবে, অর্থাৎ ওই বক্সের মধ্যে যে গ্যাসটা ছিল তার ভর হচ্ছে 2.21 গ্রাম। এবার দেখো আর এর মান, মোলার গ্যাস দ্রবক আর এর মান লিটার বায়ুমণ্ডল এককে হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল, তারপরে পার কেলভিন এটা। এরপর দেখো টি ইকুয়াল টু 273 যোগ 25, কারণ ওই পাত্রটা দেখো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে, তাহলে 273 যোগ 25 কেলভিন হয়ে যাবে, ইকুয়াল টু হবে 298 কেলভিন। আচ্ছা, এরপরে দেখো ভি ইকুয়াল টু 1 ডেসিমিটার কিউব। দেখো তুমি দ্বিতীয় পাত্রটার আয়তন, বি পাত্রের আয়তন কিন্তু 1 ডেসিমিটার কিউব, আমি দেখে নিলাম 1 ডেসিমিটার কিউব ইকুয়াল টু হবে 1 লিটার। 1 ডেসিমিটার কিউব ইকুয়াল টু হচ্ছে 1 লিটার। আমাকে লিটারে নিয়ে যেতে হবে, কারণ আমরা অঙ্কটা করছি লিটার বায়ুমণ্ডল এককে। তাহলে ভলিউম হবে বা আয়তন হবে লিটার এককে, ডাব্লিউটা হবে গ্রাম এককে, আর এর মান হবে এই যে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, টি হবে কেলভিন এককে। তাহলে দেখো ডাব্লিউ আর টি, এরপরে ভি বসালাম, আর বাকি আছে পি। দেখো পি, আমি এখন পিটা বসাতে যাচ্ছি। লক্ষ্য করো পিটা হবে এরকম। এটা দেখো আমাকে কিন্তু অ্যাটমসফিয়ার এককে নিতে হবে, কেন? আমি কিন্তু লিটার অ্যাটমসফিয়ার এককে অঙ্কটা করছি। তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে বি পাত্রের মধ্যে 150 কিলো প্যাসকেল দেওয়া, তো 150 কিলো প্যাসকেলকে আমাকে নিয়ে যেতে হবে অ্যাটমসফিয়ার এককে। কিভাবে নিয়ে যাব? আমরা জানি 101.1325 কিলো প্যাসকেল ইকুয়াল টু হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তাহলে 1 কিলো প্যাসকেল ইকুয়াল টু হবে 1/101.325 কিলো প্যাসকেল, আর 150 হবে, তাহলে ওই 150কে 101.325 দিয়ে ভাগ করব, আর কিছু না। 150কে আমরা 101.325 দিয়ে ভাগ করব। এই যে 1 ইন্টু 150 ডিভাইডেড বাই 101.325, এটা হবে অ্যাটমসফিয়ার। এই জায়গায় অ্যাটমসফিয়ার হয়ে যাবে, অ্যাটমসফিয়ার। তাহলে এটা আসছে কত সেটা আমি বলছি, 1.48 দেখো ইকুয়াল টু আসে 1.48 অ্যাটমসফিয়ার। ব্যাস, এবার এম ইকুয়াল টু হোয়াট, আণবিক ভর এম ইকুয়াল টু হোয়াট, এটা বের করবো আমরা। দেখো বা এম বের করছি, ডাব্লিউর মান দেখো কত 2.21 ইন্টু আর এর মান 0.0821 ইন্টু টি এর মান হচ্ছে 298, পি এর মান 1.48 ইন্টু ভি এর মান 1 লিটার 1। তাহলে যে মান আসে সেটা হচ্ছে 2.21 ইন্টু 0.0821 ইন্টু 298 ডিভাইডেড বাই 1.48 ইন্টু 1 ইকুয়াল টু আসে 36.5 গ্রাম। দেখো 36.5 গ্রাম, আচ্ছা এটা মুছে লিখি, 36.5 গ্রাম। লক্ষ্য করো এটা ইকুয়াল টু আসে 36.5 গ্রাম। তাহলে কি বোঝা যাচ্ছে? আমাদের বি গ্যাসটির আণবিক ভর হচ্ছে 36 এখানে কিন্তু গ্রাম পার মোল হবে। যখন তুমি এককগুলো কাটাকাটি করবে তখন এম এর মান আসবে 36.5 গ্রাম পার মোল, অর্থাৎ যদি সে 1 মোল হয় তখন 36.5 গ্রাম হবে। তাহলে আণবিক ভর কত হবে? 36.5, কারণ আণবিক ভর কিন্তু কোনো একক হয় না। অতএব বি গ্যাসে দেখো, অতএব বি গ্যাসের আণবিক ভর ইকুয়াল টু হচ্ছে 36.5। কিছু লেখা যাবে না, কিন্তু গ্রাম টাম কিছু লেখা যাবে না, 36.5। তাহলে বি গ্যাসের আণবিক ভর কিন্তু আমরা নির্ণয় করে ফেলেছি। ওকে, 36.5। এবার মুছে ফেলবো, আশা করি তোমরা লিখে নিয়েছো। আমি এখন মুছে ফেললাম। আচ্ছা, এবার আমাদের টার্গেট হচ্ছে সি গ্যাসের আণবিক ভর নির্ণয় করা।
দেখো আমরা লিখব দেওয়া আছে সি গ্যাসের ঘনত্ব প্রমাণ অবস্থায়, দেখো দেওয়া আছে সি গ্যাসের ঘনত্ব প্রমাণ অবস্থায় 1 পয়েন্ট। প্রমাণ অবস্থায় আমরা একটু লিখে নেই, প্রমাণ অবস্থায় অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে দেখো এটা ঘনত্ব দেওয়া আছে। এটা ঘনত্ব হচ্ছে এই যে 1.25 গ্রাম পার লিটার। দেখো 1.25 গ্রাম পার লিটার। তোমরা যদি ওই বক্সটাতে দেখো, সি বক্সটাতে দেখো, বক্সের ভিতরে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 1 অ্যাটমসফিয়ার চাপ এবং গ্যাসটির ঘনত্ব 1.25 গ্রাম পার লিটার। এইটা থেকে আমরা কিন্তু গ্যাসের আণবিক ভর বের করে ফেলতে পারবো। কিভাবে? দেখো প্রমাণ অবস্থায় সি গ্যাসের কমা দিয়ে দেখো প্রমাণ অবস্থায় সি গ্যাসের 1 লিটারের ভর, 1 লিটার এর ভর ইকুয়াল টু 1.25 গ্রাম। 1.25 গ্রাম পার লিটার মানে কি? 1 লিটারের ভর 1.25 গ্রাম, এটাই গ্রাম পার লিটার। তাহলে আমি লিখেছি 1 লিটারের ভর এই যে 1.25 গ্রাম। অতএব দেখো 22.4 লিটার এর ভর ইকুয়াল টু 1.25 ইন্টু 22.4 গ্রাম ইকুয়াল টু, জানো প্রমাণ অবস্থায় 22.4 লিটার গ্যাসের যে ভর হয় সেটাই তার আণবিক ভর। ব্যাস, এখন 22.4, কারণ সকল গ্যাসের 1 মোল 22.4 লিটার দখল করে, এজন্য প্রমাণ অবস্থায় সকল গ্যাসের, যে কোনো গ্যাসের 22.4 লিটারের ভর হচ্ছে তার আণবিক ভর। তো এখন এই যে ভরটা গুণ করলে যেটা আসে সেটা হচ্ছে, গুণ করলে আসে হচ্ছে 28 গ্রাম। আমি হিসাব করে রেখেছি 28 গ্রাম। দেখো গুণ করলে এই যে গুণটা লিখে রেখেছি 1.25 ইন্টু 22.4, এরপরে 28 গ্রাম। তাহলে 22.4 লিটারের ভর তোমরা ক্যালকুলেটর করলে দেখবে 28 গ্রাম পেয়ে যাবে। এবার আমরা লিখব, আমরা জানি, দেখো কি লিখছি, আমরা জানি এটা সূত্র মতো মুখস্থ রাখবে। আমরা জানি প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসের দেখো আমরা জানি প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসের 22.4 লিটার এর ভর, 22.4 লিটার এর ভর হচ্ছে উক্ত গ্যাসের আণবিক ভর। উক্ত গ্যাসের আণবিক ভর। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, মুখস্থ রাখবে। আমরা জানি প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসের 22.4 লিটারের ভর হচ্ছে উক্ত গ্যাসের আণবিক ভর। আমি আবারও বলছি, আমরা জানি প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসের 22.4 লিটারের ভর হচ্ছে উক্ত গ্যাসের আণবিক ভর। এবার উপরের অংশটা মুছে ফেলবো, মুছে লিখবো অতএব সি গ্যাসের আণবিক ভর 28 হবে। মুছে ফেললাম, আশা করি তোমরা লিখে নিয়েছো। মুছে ফেললাম। দেখো আমরা এখন লিখবো অতএব, দেখো অতএব সি গ্যাসের আণবিক ভর
ইকুয়াল টু হবে 28, এই যে 28। মুছে ফেললাম, এটা তোমরা লিখে নিয়েছো, মুছে ফেললাম, এই যে 28। তাহলে দেখো বি গ্যাসের আণবিক ভর 36.5 আর সি গ্যাসের আণবিক ভর 28। তাহলে বলবো আমি সি গ্যাসের ব্যাপন হার বেশি হবে, কারণ এটা আণবিক ভর কম। আমি কিভাবে জানলাম? সেই সূত্রটা লিখব। আমরা লিখব গ্রাহামের সূত্রের বিকল্প বিবৃতি থেকে আমরা জানি, দেখো কি লিখছি, গ্রাহামের সূত্রের বিকল্প বিবৃতি থেকে, গ্রাহামের সূত্রের বিকল্প বিবৃতি থেকে তোমরা হয়তো বলতে পারো স্যার বিকল্প কেন? কারণ গ্রাহামের সূত্রটি ছিল স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার উক্ত গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঘনত্ব দিয়েছিল। তো আমরা এখন আণবিক ভর দিয়ে সেটা বলবো, কারণ এটাকে কনভার্ট করে যখন আণবিক ভরে নিয়ে যাওয়া হয় তখন হয় যে স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার উক্ত গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। দেখো গ্রাহামের সূত্রের বিকল্প বিবৃতি থেকে আমরা জানি, কোন গ্যাসের আমরা জানি স্থির তাপমাত্রা ও চাপে, দেখো আমরা জানি স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপন হার, কোনো গ্যাসের ব্যাপন হার উক্ত গ্যাসের ঘনত্বের, দেখো উক্ত গ্যাসের ঘনত্বের ব্যাপন হার উক্ত গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ব্যাপন হার আর, দেখো ব্যাপন হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, রেট থেকে আর, অর্থাৎ ব্যাপন হার আর এবং আণবিক ভর এম হলে আর সমানুপাতিক 1/√m। দেখো এটা খুব ইম্পর্টেন্ট। দেখো কোন গ্যাসের ব্যাপন হার উক্ত গ্যাসের আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, 1/, হওয়াতে ব্যস্তানুপাতিক। এবার আমরা লিখবো, এটা তো লিখে ফেললাম, এবার লিখবো যেহেতু সি গ্যাসের আণবিক ভর কম তাই এই সি গ্যাসের ব্যাপন হার বেশি হবে। দেখো এটুকু আশা করি তোমরা লিখে নিয়েছো। আমি এখন মুছে ফেললাম। যেহেতু সি গ্যাসের আণবিক ভর, দেখো যেহেতু সি গ্যাসের আণবিক ভর বি গ্যাসের আণবিক ভরের চেয়ে কম, আণবিক ভরের চেয়ে কম, তাই সি গ্যাসের ব্যাপন হার বি গ্যাসের চেয়ে বেশি হবে, বি গ্যাসের চেয়ে বেশি হবে। তাহলে আমরা ফিনিশিং লাইনটা কি লিখলাম? দেখো যেহেতু সি গ্যাসের আণবিক ভর বি গ্যাসের আণবিক ভরের চেয়ে কম, সি গ্যাসের আণবিক ভর কিন্তু কম, কারণ সি গ্যাসের আণবিক ভর আমরা পেয়েছি 28
আর বি গ্যাসের আণবিক ভর পেয়েছি 36.5। তো যেহেতু সি গ্যাসের আণবিক ভর বি গ্যাসের আণবিক ভরের চেয়ে কম, তাই সি গ্যাসের ব্যাপন হার বি গ্যাসের চেয়ে বেশি হবে। আমি আবারও দেখাচ্ছি, যেহেতু সি গ্যাসের আণবিক ভর বি গ্যাসের আণবিক ভরের চেয়ে কম, কিন্তু সি গ্যাসের আণবিক ভর কম, কারণ সি গ্যাসের 28 আর বি গ্যাসের হচ্ছে 36.5। তো সি গ্যাসের কম, তাই সি গ্যাসের ব্যাপন হার বি গ্যাসের চেয়ে বেশি হবে। আশা করি তোমরা লিখে নিয়েছ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ ধরে দুটি গাণিতিক সমস্যা সমাধান করলাম এবং এই দুটি সমস্যা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এই ভিডিওটি দেখে সুন্দরভাবে স্টাডি করবে। ইনশাল্লাহ এরকম স্টাইলের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে। আজ এ পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি পরবর্তী ভিডিওতে আরও গাণিতিক সমস্যা এবং এই সৃজনশীল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।